Thank you, Russell bhai. Thank you, Russell bhai, for invite me এটা ফিল্ম স্টুডিও। মূলত এটা আমার প্রথম ভূতে ফেমে আসা। আচ্ছা, আমার পরিচয়টা আমি দিচ্ছি। আমি সুমন, মালিবাগ চৌধুরীপাড়া থেকে এসেছি। জি। রাসেল ভাই, এই গল্পটা আমি কালেক্ট করেছি আমি 2018 ফেব্রুয়ারিতে আমি ইন্ডিয়ার দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলাম আমার জি। অফিসের কলিগরা একসাথে। তো সেখানে মূলত আমরা আহ, আহ, যেদিন গিয়েছিলাম তার পরের দিন আমাদের কালিম্পংয়ে যাওয়ার কথা ছিল। তখন আমরা একটা জিপ ভাড়া নিই। তো জিপ ভাড়া নিয়ে আমরা রওনা দিই সকালের দিকেই। তো সকালে যাওয়ার পথে কালিম্পংটা অ্যাকচুয়ালি যারা ওখানে গিয়েছেন তারা ভালো জানেন যে ওটা কিন্তু মূলত পাহাড়ি একটা জায়গা, যেখানে এক পাশে হলো পাহাড়, আরেক পাশে মানে খাদ। সেখানে কিন্তু পাহাড়ি অনেক গাছ আছে এবং এক পাশটা যেটা বলতে পারেন অনেকটা জঙ্গল, ম্যাক্সিমাম জায়গাটাই হচ্ছে জঙ্গল মতো দেখায়। সো ওখানে যাওয়ার পথে আমার আবার মূলত মানে গল্প কালেক্ট করার একটা ইচ্ছে সবসময় থাকে। সো আমাদের ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে এতদিন ধরে এই পথ ধরে গাড়ি চালান, আপনি কি কখনো এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির সম্মুখীন হয়েছেন বা ভূত বা জিনের সম্মুখীন হয়েছেন কিনা? তো উনি বলেন যে হ্যাঁ, ওনার সাথে একটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে আপনার 2014 সালে, সেটা জানুয়ারির দিকে। তো আমরা সবাই উৎসুক হয়ে গল্পটা মানে ঘটনাটা জানতে চাইলাম তার কাছে। তো উনি তখন গাড়ি চালাচ্ছিলেন, রানিং অন দ্য ওয়েতে ছিলাম আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে। সো উনি শুরু করেন, উনি যেভাবে বলছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। উনি যেটা বললেন যে উনি দার্জিলিং থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দেন প্রতিদিনের মতোই। তো সেদিনও উনি সেই একইভাবে গিয়েছিলেন। তো কালিম্পংয়ে যাওয়ার পরে ওনার ওখানে বেশ কিছু কাজ ছিল, কাজ শেষ করতে করতে ওনার একটু লেট হয়ে যায়। তো লেট হয়ে যাওয়ার পর উনি ব্যাক করবেন এখন কালিম্পং থেকে দার্জিলিং সিটিতে। বাট যেটা হয় যে অন্যান্য দিনের থেকে সেদিন তার একটু লেট হয়ে যায়। তখন রাত আনুমানিক আপনার 10:30টার মতো হবে। তো একটু বলে রাখা ভালো যে আপনার দার্জিলিং সিটিতে যারা গেছেন বা ঘুরতে গেছেন তারা হয়তো জানেন যে রাতের বেলা রাত 10টা মানে ওখানে অনেক রাত। তার মানে ওখানে অলরেডি জনমানব শূন্য হয়ে যায় সেই জায়গাটা। সো উনি মানে নর্মালি উনি ব্যাক করছেন তখন রাত 10:30। তো ব্যাক করছেন, ব্যাক করতে করতে উনি পথের মধ্যে হঠাৎ করে উনি একটা জিনিস দেখতে পান যে পথের ধারে একটা একটা মেয়েকে উনি দেখতে পান। মেয়েটা তাকে হাত দেখাচ্ছিল যে যাতে গাড়িটার মানে তাকে মানে তাকে মানে সে ড্রপ নিতে যাচ্ছিল মানে গাড়ির কাছে। তো যখন সে মানে হাত দেখায়, সে মেয়েটাকে দেখে সে পুরোটাই অবাক হয়ে যায়, কারণ এত রাতে এখানে কোনো মেয়ে থাকার কোনো সম্ভাবনাই নেই। কারণ যেহেতু ওখানে মানে রাত 8টার দিকেই মানুষ শূন্য হয়ে যায়। সো ওখানে কোনো মানুষ থাকার কথা না। তো উনি আরেকটা বিষয় জানতেন, যে প্লেসটাতে মেয়েটা দাঁড়িয়ে হাত দেখিয়ে তার কাছে লিফট চাচ্ছে, সেটা মূলত একটা হন্টেড এরিয়া। কারণ এর আগেও ওখানে অনেক মানে যারা ওখানে জিপ চালায় তারা অনেকেই ওখানে অনেক মানে অশরীরী অনেক কিছুই দেখেছিল। তো উনি এটা মনে করে উনি আর গাড়ি থামানোর কথা মানে ভাবেননি। উনি সঙ্গে সঙ্গেই সেই জায়গাটি যত দ্রুত সম্ভব ওখানে অতিক্রম করার চেষ্টা করে। উনি জোরে গাড়ি চালানো শুরু করে এবং উনি এতটাই ভয় পেয়ে যান যে উনি পিছন ফিরেও তাকাতেও ভয় পান। উনি সঙ্গে সঙ্গে ওই জায়গাটি ত্যাগ করেন। তো যেতে যেতে মূলত তার কিছু দূর পরেই রাসেল ভাই একটা শ্মশান ঘাট পড়ে। তো শ্মশান ঘাটটা উনি যখনই অতিক্রম করতে যাবেন, অতিক্রম করে যান, তারপরে ওনার মানে গাড়িটা আর কেমন যেন একটু ভারী হয়ে যায়, মানে গাড়িটা আর চলছে না এরকম একটা অবস্থা। উনি যতই এক্সেলেটার দাবাচ্ছেন, মানে এক্সেলেটার যতই চেষ্টা করছেন গাড়িটাকে আর স্পিড তোলার জন্য, বাট গাড়িটা মোটো আগের মতো আর রান করছে না, গাড়িটা স্লো হয়ে গেছে। তো উনি হঠাৎ করে ওনার মাথার মধ্যে ওই জিনিসটা আসেনি যেখানে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটতে পারে। উনি ভাবলেন যে হয়তো বা গাড়ির ইঞ্জিনে বা গাড়ির টায়ারে কোনো প্রবলেম হয়েছে, এর জন্য হয়তো গাড়িটা স্লো হয়ে গেছে। তো উনি গাড়িটা চেক করার জন্য উনি গাড়ি থেকে নামেন। নেমে ওনার হাতে যে মোবাইলটা ছিল সেটা লাইট জ্বালিয়ে উনি গাড়ির ইঞ্জিন এবং চাকা চেক করা শুরু করেন। উনি যখন চেক করেন, উনি চেক করে কোনো প্রবলেম খুঁজে পান না। সো উনি যখন কোনো সমস্যা পান না, উনি আবার গাড়ির দিকে ব্যাক করেন। তো উনি যেই আপনার দরজাটা খুলতে যাবেন, তখনই মূলত যেটা সব থেকে মোস্ট ইন্টারেস্টিং ঘটনাটা ঘটে যায়, মানে যেটা ভয়াবহ ঘটনা ওনার হিসেবে, সেটা হলো যে উনি দেখতে পান যে গাড়ির পেছনের সিটে সেই মেয়েটি বসে আছে, যে মেয়েটি কিছুক্ষণ আগে ওনার কাছে গাড়িতে লিফট চেয়েছিল। তো উনি ওটা দেখার পরে উনি মানে কয়েক সেকেন্ডের জন্য স্টার্ন হয়ে যান যে উনি অ্যাকচুয়ালি কী করবেন উনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না। কারণ যেহেতু এটা পাহাড়ি পথ আর তখন অলমোস্ট রাত 11টা থেকে 11:30 বাজে। সো ওখানে অ্যাকচুয়ালি কোনো মানুষজন তো নেই।
সো উনি তখন কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তো এক পর্যায়ে উনি ডিসাইড করেন যে উনি মানে গাড়িতেই চলে যাবেন। তো উনি আল্লাহর নাম নিয়ে কলমা পড়ে গাড়িতে চড়ে বসেন। রাসেল ভাই, আমি আপনাকে আগেও বলেছিলাম যে অ্যাকচুয়ালি ওখানে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো মানে পালিয়ে যেতে পারতেন, কিন্তু উনি বললেন যে ওখানে মানে পালানোর কোনো অপশন নেই, যেহেতু কোনো জায়গায় নেই। যারা জানে পাহাড়ি রাস্তা, চারিদিকে পাহাড় জঙ্গল, কোনো মানুষ অনেক দূর পর পর একটা বসতি আসছে, জি জি বাজারের মতো কোনো একটা জায়গা অনেক দূর পর পর আসছে। তো উনি সেটা ভেবে উনি, আর যেহেতু গাড়িটাই ওনার একটা সম্বল, মানে আয় করা, তো ওটা ছেড়ে উনি যেতে পারছেন না ওখানে। তো উনি যা হবে ভাবলেন, আল্লাহর নাম নিয়ে কলমা পড়ে গাড়িতে উঠে গেলেন। উঠে গিয়ে উনি গাড়ি চালানো শুরু করলেন এবং গাড়ি খুব দ্রুত চালাতে শুরু করেন এবং সাথে উনি খুব জোরে জোরে কলমা পড়তে থাকেন। উনি যখন এই কথাটা বলছিলেন, উনি আসলে আমি ওনাকে দেখেছিলাম, ওনার পশম দাঁড়িয়ে গিয়েছিল সেখানে। তো যখন উনি যতই জোরে গাড়ি চালাতে থাকেন, বাট পথ যেন শেষ হচ্ছে না ওখানে। আর উনি তখন ধরেই নিয়েছিলেন যে আজকে হয়তো তার জীবনের শেষ রাত। সো উনি যখন যেতে যেতে হঠাৎ করে ওনার মনে হয় যে উনি একটু মানে পিছনটা দেখতে চাচ্ছেন যে এখনো সেই অশরীরীটা আছে কিনা। তো উনি রেয়ার ভিউ মিররে উনি দেখার চেষ্টা করেন, দেখেন যে মেয়েটা ওখানে এখনো বসে আছে। ইভেন তার ঠিক কয়েক সেকেন্ড পর মানে যেই মেয়েটা বসেছিল সেখানে, সে মেয়েটা বাতাসের মতো তার পাশে সিটে এসে বসে। আমি একটা কথা বলতে ভুলে গেছি রাসেল ভাই, মেয়েটা অ্যাকচুয়ালি দেখতে, মানে উনি যেটা বলেছিলেন অবয়বটি মেয়েটার, সেটা মেয়েটা দেখতে ছিল আপনার সাদা একটা শাড়ি পরার মতো, পা দেখা যাচ্ছিল না। আর মেয়েটার বয়স হবে আনুমানিক 20 কি 21 বছর। আপনি বলছেন একটু ভাসমান, মানে অনেকটা ট্রান্সপারেন্ট টাইপের, মানে কোনো স্থির না, আর খুব দ্রুত মুভ করছিল ওনার কথা মতো। উনি যখন মেয়েটা সেই মানে কয়েক সেকেন্ডের মধ্যে পাশের সিটে এসে বসে, উনি দেখার পর উনি আরো ঘাবড়িয়ে যান, মানে উনি আরো ভয়ে কি করবেন না বুঝতে পারছেন না। উনি যত দ্রুত পারেন গাড়ি চালানো শুরু করেন এবং আরো জোরে কলমা পড়া শুরু করেন। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আসলে আমরা তখন শুনেও ভয় পেয়ে গিয়েছিলাম যে মেয়েটা সাডেনলি তার মাথা তার কাঁধে দিয়ে দেয়। মানে খুবই হরর একটা মানে বিষয়টা। তো উনি যখন দেয়, উনি ভাবতেও পারছেন না যে এরকম একটা ঘটনা ওনার সাথে এই মুহূর্তে ঘটছে। উনি গাড়ি আরো জোরে চালানো শুরু করেন এবং আরো জোরে কলমা পড়া শুরু করেন এবং চালাতে থাকেন গাড়ি। সে সময় তার যেটা মনে হচ্ছিল যে পথ যেন শেষ হচ্ছে না, মানে সে চাচ্ছে যে সামনে যদি কোনো একজনের সাক্ষাৎ পাওয়া যায় তাহলে উনি নিজেকে একটু সেভ করতে পারবেন। বাট আল্লাহর রহমতে যেটা হয় যে উনি যেতে যেতে একটা সামনে বাজার পড়ে। তো বাজারে ফরচুনেটলি দুটো লোককে উনি দেখতে পান যারা হাত দেখিয়ে ওনাকে লিফট নিচ্ছেন। মূলত দার্জিলিংয়ে যারা গিয়েছে তারা জানে যে ওখানে দেখা যায় পথে পথে মানুষ হাত দেখিয়ে মানে গাড়ির লিফট নেয়, নিয়ে ওরা নিজস্ব গন্তব্যে যেতে চায় আর কি। তো পরে যখন উনি যখন দুজনকে দেখলেন, তখন তার সাহসটা ফিরে আসলো। ইভেন মানে সে অনেক মানে কি বলবো, তার জানে পানি চলে আসছে যদি বাংলা ভাষায় কথা বলি। তো তখন সে সেই লোকগুলোকে জানতে চাইলো তারা কোথায় যাবে। তারা বললো যে আমরা একটু সামনেই যাব। তখন তাদের যে লাগেজগুলো ছিল সেগুলো গাড়িতে উঠিয়ে তাদেরকে নিয়ে উঠলো। কিন্তু এই পর্যায়ে একটা কথা রাসেল ভাই, যে উনি সেই কথাটা ওনাদের সাথে, প্যাসেঞ্জারের সাথে কিন্তু শেয়ার করেননি। হ্যাঁ, সেটা এক পর্যায়ে উনি গাড়িতে ওঠার পর ওদের সাথে গল্পে মেতে ওঠেন। তো গল্পে মেতে ওঠার পর উনি কিন্তু ওই বিষয়টা ভুলে যান, ওই যেই অশরীরী যেটা ওনার গাড়িতে এসেছিলেন। উনি ওনাদের সাথে গল্প করতে করতে উনি চলতে থাকেন। চলার এক পর্যায়ে দেখা যায় যে সেই প্যাসেঞ্জারগুলো তাদের গন্তব্যে চলে আসে এবং তখন সে ওনাকে ওখানে নামিয়ে দেওয়ার পরে তো ওনাদের লাগেজগুলো ছিল সেগুলো তিনি ওনাদেরকে বুঝিয়ে দিয়ে উনি আবার গাড়িতে চলে আসেন, আবার ড্রাইভ করতে শুরু করেন। ততক্ষণ উনি কিন্তু পুরোটাই ভুলে গেছেন, উনি আর ওই বিষয়টি তার মাথায় নেই। তো চলতে চলতে হঠাৎ করে তার কি যেন মনে হয়, সে আবার সেই রিয়ার ভিউ মিররের দিকে আবার উনি দেখার পরে যেটা তিনি তখন অবাক হয়ে যান যে সেই অশরীরী আত্মাটি এখনো সেই ব্যাক সিটে বসে যাওয়ার পর ঠিক সে আবার কলমা পড়া শুরু করে এবং আবার জোরে গাড়ি চালানো শুরু করে। মূলত এখন উনি কিন্তু ওনার বাসার উদ্দেশ্যেই যাচ্ছেন, দার্জিলিংয়ে ওনার বাসা। তো যখন আবার কলমা পড়তে থাকেন, সে পর্যায়ে ঠিক আগের মুহূর্তে যেটা হয়েছিল যে সেই আত্মাটি আবার একইভাবে বাতাসের বেগে ঠিক ওনার পাশের সিটে চলে আসার পরে উনি সেটা দেখে আরো ভীত হয়ে যান। তো পরবর্তীতে যেটা হয়, কিছুক্ষণ পরে মেয়েটা উনি যেটা বললেন আমাকে, যে ঠিক ওনার কাছে এসে পুরো বাতাসের মতো আত্মাটি মিশে যায়। পরে তারপর উনি কলমা পড়া বন্ধ করেন না। উনি পড়তে ঠিক অনেক কিছু দূর যাওয়ার পরে তার বাসায় উনি ফিরে চলে আসেন। বাসায় আসার পরে উনি বিষয়টা মূলত কাউকে শেয়ার করেন না। বাসায় উনি ঢুকেই প্রথমে যেটা করেন, ওনার একটা ছোট বাচ্চা ছিল, তো উনি ছোট বাচ্চাটার কাছে প্রথমে যান, গিয়ে তাকে আদর করতে চায়। তো বাচ্চাটা মূলত তাকে দেখার পর থেকে কাঁদতে থাকে। তো
তো উনি ভেবেছে এটা নর্মাল, বাট সে তাকে দেখার পরে মানে কাদা আর বন্ধ হয় না। তো উনি এক পর্যায়ে তার ওয়াইফ তার কাছে এসে বলে, যেহেতু তুমি বাইরে থেকে আসছো, তুমি একটু হাত মুখ ধুয়ে না, আমি তোমাকে খাবার দিচ্ছি। তখন রাত বেশ আনুমানিক 12টা এরকম বেজে গেছে। তো উনি যথারীতি ওনার রুমে যান, মানে ফ্রেশ হয়ে রুমে চলে যান। রুমে চলে যাওয়ার পরে ওনার ওয়াইফ ওনাকে খাবার এনে দেন। বাট অ্যাকচুয়ালি ওইখানে থেকে আসার পরে ওনার শরীরটা কিন্তু রাসূল ভাই অনেক ভার হয়ে যায়, মানে উনি মানে নিজেকে একটু মানে অসুস্থ ফিল করতে শুরু করেন। তো ওনাকে খাবার দিলে উনি খাবারটা খেতে পারেন না। তো উনি মানে মানে শুয়ে পড়েন। তো শুয়ে পড়ার পরে ওনার শরীর খুবই খারাপ, ঠান্ডায় উনি কাঁপছিলেন ওই সময়, মানে ওনার তখন অলমোস্ট তার বেশ জ্বর চলে আসে। তো এক পর্যায়ে উনি কি করেন, ওনার মাকে ডাকেন। ওনার মাকে বলেন যে, মা, আমার মানে বেশ ঠান্ডা লাগছে, আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে, আমি কি করব? তখন তার মা বলেন যে, ঠিক আছে, আমি তোমাকে একটু মানে, তারপরে তার মা তার জন্য মানে কিছু গরম পানি নিয়ে আসে, ভাবে যে জ্বর যেহেতু আসে, একটু গরম মানে পানি পট্টি দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে তারপর তার মানে শরীরটা খুব একটা হয় না। তার মা তাকে বলে যে, তুমি ঘুমিয়ে পড়ো এখন, সকালে হতে হতে দেখবা যে জ্বর হয়তো চলে যাবে। তখন তার ওয়াইফ এবং তার যে যার রুমে চলে যায়, উনি তখন সেই সময় শুয়ে থাকেন, মানে ঘুমানোর চেষ্টা করেন, বাট ঘুমাতে যাচ্ছেন, বাট ঘুম আসছে না ওনার, মানে এত পরিমাণে খারাপ লাগছে। তো উনি তখন হঠাৎ করে সেই মানে ওনার সাথে কিছুক্ষণ আগে যে ঘটেছিল যে ঘটনাগুলো, ওগুলো মনে করা শুরু করেন। তো উনি মনে করেন যে তখন উনি ভাবেন যে হয়তোবা সেই অশরীরী আত্মাটি তার উপর ভর করেছে, এর জন্য তার মানে শরীরটা এত ভার হয়ে গেছে, বা মানে এত মানে তার এত মানে তার জ্বর আসছে, বা তার শরীরে এরকম হচ্ছে। তো আমি আপনাকে বলেছিলাম রাসেল ভাই যে ওখানকার দার্জিলিং এর যারা মানুষ, তারা কিন্তু এটা বিশ্বাস করে যে যদি কোনো ভূত পেট কারো উপর আসর করে, তাহলে যদি তারা গালিগালাজ করে সেই ভূত পেটটিকে, সে তাহলে তার শরীর ছেড়ে চলে যায়। এটা তারা বিশ্বাস করে ওখানকার মানুষরা। তো উনি যথারীতি মানে ওটাই ওই জিনিসটা করার চেষ্টা করেন। উনি হঠাৎ করেই মানে গালিগালাজ করা শুরু করেন। তিনি মনে করেন যে এটা বললে হয়তো ওনার কাছ থেকে ওই জিনিসটা হয়তো চলে যাবে। আচ্ছা। তো এক পর্যায়ে যেটা হয় যে উনি গালি করা শুরু করেন, কিছুক্ষণ পরেই একটা ঘটনা, অদ্ভুত একটা ঘটনা ঘটে যায়। যেটা হলো যে ওনাদের যে বাথরুম ছিল, সেখান থেকে হঠাৎ করে একটা মেয়ের অদ্ভুত ধরনের কান্নার আওয়াজ তারা শুনতে পায়, খুব বিকট শব্দে। এই শব্দটা শুধু উনি না, ওনার বাসার সবাই শুনতে পান। তো সবাই যে যার রুম থেকে দৌড়ে চলে আসে। তো ওনারা প্রথমে বাথরুম থেকে যেহেতু শব্দটা আসছিল, তো ওরা বাথরুমে প্রথমে গিয়ে চেক করে যে কি হচ্ছে, বাথরুমে কি মানে কি জিনিসটা কি। ওনারা বাথরুম খুলে দেখে যে বাথরুমে মানে কেউ নেই। তো ওনারা তারপরে ওনার ওয়াইফ, ওনার মা, ওনার ছেলের রুমে যায়। সেখানে গিয়ে দেখে যে ছেলে ওই সময় কিন্তু সে সেন্সলেস হয়ে গেছে, মানে সে শুয়ে আছে মেঝেতে। তো তারা অবাক হয়ে যায় যে মানে বিষয়টা কি, মানে এরকম চিৎকার একটা সাউন্ড আসছে, বাট তার ছেলেও এখন মানে সেন্সলেস, কথা বলছে না। তো তারা সকাল হওয়া পর্যন্ত মূলত ওয়েট করে। তা যখন সকাল হয়ে যায় মানে ভোরবেলা, তখন তার তখন সেন্সটা ফিরে আসে। তখন তারা তাকে জিজ্ঞেস করে যে মানে তোমার কি হয়েছিল। তখন সে তাদের সাথে শেয়ার করে যে রাতের বেলা একটা হয়েছিল, এরপর থেকে আমি এখন মানে কিছুই জানি না, রাতে আমি কখন হয়ে গেছে, কি হয়েছে। তো তারা তখন ঠিক করে যে তাকে তাদের এলাকার যে ইমাম সাহেব ছিলেন, তাকে তার কাছে তারা নিয়ে যান। আচ্ছা। যখন তারা নিয়ে যাওয়ার পরে ইমাম সাহেব ওনাকে তখন জিজ্ঞেস করে যে মানে আপনার সাথে কি হয়েছিল গত রাতে। তো উনি পুরো ঘটনাটাই শেয়ার করেন তখন। হ্যাঁ, জি, ওনার সাথে যে ঘটনাগুলো হয়েছে। তো ইমাম সাহেব পুরো ঘটনাটা শোনার পরে উনি মানে ওনাদেরকে যেটা বলেন যে ওনার অ্যাকচুয়ালি ওনার সাথে মানে যে জিনিসটা এসেছিল, সেই জিনিসটা খুব একটা মানে ভালো জিনিস ছিল না, সে তার বড় একটা ক্ষতি করে ফেলতে পারতো। তো আল্লাহ তাকে মানে সেভ করেছেন ওনার ভাষা অনুযায়ী। তো উনি তারপরে ওনাকে মানে একটু ঝাড়ফুঁক দিয়ে দেন, পানি পড়া, তেল পড়া পরিয়ে ওনাকে বলেন যে এখন উনি যাতে বাসায় যাতে নিয়ে যায় তাকে। উনি রাসেল ভাই যেটা হচ্ছে যে উনি তারপরে বাসায় তার ফ্যামিলি তাকে নিয়ে যেত। উনি এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলেন যে নিজের শরীর মানে নিজে যে হেঁটে যাবে এই শক্তিটা তার ছিল না। তাকে নিয়ে যাওয়ার পরে বাসায় উনি যাওয়ার পরে উনি তখনও অসুস্থ। উনি অলমোস্ট আমাকে যেটা বলেছিলেন যে 20 দিন উনি বিছানা থেকে উঠতে পারেননি, এতটাই অসুস্থ ছিলেন। এরপরে তো 20 দিন পরে উনি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেন। তা এক পর্যায়ে যেটা হয় যে উনি মানে পুরোপুরি সুস্থ হয়ে যান। তখন উনি মানে আবার তার জিপ মানে গাড়ি চালানো শুরু করেন। অ্যাকচুয়ালি উনি বলেছিলেন যে অ্যাকচুয়ালি এই গাড়িটাই তার সম্বল, কারণ গাড়ি না চালালে তো সংসার চলবে না, এটা একটা ওনার ছিল। তো উনি এখনো সেই পথ দিয়েই মানে চলাচল করেন, এবং এরপরও নাকি উনি অনেক কিছুই মানে দেখেছেন ওই জায়গায়, যে জায়গাটা। আর যে জায়গাটা মূলত রাসেল ভাই ঘটনাটা ঘটেছিল, ওটা কিন্তু একটা হন্টেড, মানে ওখানে এলাকার লোকজন যারা বলে, তারা বলে যে ওখানে অনেক মানুষদেরকে মেরে ফেলে দেওয়া হতো, মানে ওটা একটা জঙ্গলের মতো ছিল পাহাড়ের পাশে। সো যার জন্যই ওই এলাকাটায় মানে কেউ নর্মালি মানে একা কেউ যেত না।
তো তখন উনি ওই সেই গাড়ি চালানো তো শুরু করে দিলেন। তো এরপর থেকে উনি, যেটা আমি অফ ইয়ার আপনাকে বলেছিলাম, যে উনি মানে এরপর থেকে উনি যখনই কোনো একা মানে যেতে শুরু করেন, তখন উনি মানে সিগারেট খাওয়া শুরু করে দেন। আচ্ছা। আমি আবার জিজ্ঞেস করেছিলাম যে কেন আপনি সিগারেট কেন মানে মানে খাচ্ছেন। হুম। উনি বলেন যে আসলে উনি বিশ্বাস করেন এটা, যে মানে আগুন জাতীয় জিনিসকে এই ধরনের মানে ভূত পেতরা ভয় পেয়ে থাকে, হুম। এগুলো দেখলে তারা আসবে না। তো এখনো ওনার নাকি মানে যখনই ওই 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 জোনটা দিয়ে যায়, হন্টেড প্লেসটা দিয়ে যায়। আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই এই মুহূর্তে, এবং আশা করছি ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম সবাই। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যাঁ, অনেকদিন পরে আসা এটা। পাপড়ি ধানমন্ডি থেকে। ইন ডিটেল বলছি না, কারণ প্রবলেম আছে কিছু। ওকে, আজকে যে ঘটনাটা শেয়ার করবো, এটা খুব বেশি দিন আগে হয়েছে বা এরকম কিছু না, জাস্ট এই জানুয়ারিতে, 2019 জানুয়ারি। খুব রিসেন্ট একটা ঘটনা। হ্যাঁ, রিসেন্ট একটা ঘটনা। আমি আমার বাসার একদম পরের বাসাটাই, ঠিক আছে, মানে এখান থেকে পরে আর আসা সময় না, আগে আমাদের এক রিলেটিভস বাড়ি করে। র্যাপিডলি ওনার বাড়ি করার সময় এলাকার কিছু ঝামেলা ছাড়া বাড়ি হয়ে যায়, খুব দ্রুত বাড়িটা হয়। জি। অ্যান্ড ফাইনালি কাজ শেষ জানুয়ারিতে, ওনারা নতুন ভাড়াটে ওঠা শুরু হয় 1 তারিখ থেকে। তো জানুয়ারির 1 তারিখ থেকে ভাড়াটে আসে, সব কিছুই ঠিকঠাক অ্যাজ ইউজুয়াল। 12 তারিখের দিকে, মানে 10 তারিখের পরের ঘটনাটা, ওই বাড়িতে ওনারা যে ভাড়াটে আসেন একতলায়, তো ফার্স্টের দিকে যে রুমটা, সেখানে যে ভাড়াটে আসেন যে ফ্ল্যাটটাতে, ওই ভদ্রলোক সকালবেলা, খুব সকালে ওই আঙ্কেলের থেকে চাবি নিয়ে চলে যায়, খুব দ্রুত, লাইক 6:30 7টা হবে এরকম, আরও সকালে হয়তো 8টা বা 9টার দিকে। যখন ওই বাসায় তার বুয়া আসে, ঢুকেই দেখে যে মেইন গেটটা খোলা আছে। তো ভেতর থেকে ইউজুয়ালি লক করার কথা, সকালে ঢুকে উনি ডাকে, ওই বাসার যে ইয়া ছিলেন ওনাকে ডাকাডাকি পরে পায় না, এবং ভেতরের বেডরুমে যেয়ে দেখে মহিলাটা সিলিংয়ে ঝুলছে, ঠিক আছে, সুইসাইড। তো অ্যাজ ইউজুয়াল খুব চিল্লাপাল্লা, সবাই এখানে লোকজন জড়ো হয় এবং পুলিশ আসে, অ্যাজ ইউজুয়াল যা হয়, যে একটা সুইসাইডাল কেস। তো ইন দ্য মিন টাইম পুলিশ ডেড বডি নিয়ে যায়, পোস্টমর্টেম হবে। তো সেই ভদ্রলোককেও ট্রেস করা যাচ্ছে না, তার ফোন অফ। অ্যান্ড দেন রিপোর্টে যেটা দেখা যায় যে মহিলাটা সুইসাইড না, দ্যাট ওয়াজ মার্ডার। আর সবচেয়ে মানে কষ্টের যে বিষয়টা, তো হি ওয়াজ 5 to 6 months প্রেগনেন্ট দ্যাট টাইম। তো মহিলাটা প্রেগনেন্ট ছিলেন। এটা তো মানে খুব, এমনি একটা মানুষ মারা যাওয়াটাই আনন্যাচুরাল, যেহেতু নর্মাল, সাথে সেখানে একটা আরেকটা মানুষ তার ভেতরে ছিল, সেটাও খুন হয়েছে। তো পুলিশ আসে, রিপোর্ট দেখে, সবাই একটা সময় সিল করে দিয়ে যায়। বাসা চলছে এভাবেই, এবার কেস মামলা হচ্ছে, এবার হচ্ছে থানায়, বাড়ির তো আর কোনো ব্যাপার নেই। কয়েকদিন পর থেকে যেটা হয়, ওই বাড়িতে আশেপাশে যারা আছে, মানে ওটা তো গ্রাউন্ড ফ্লোরের ঘটনা, ফার্স্ট ফ্লোরে যারা আছে 2 তলায়, সেখানে ওরা শুনতে পায় যে নিচের ঘর থেকে খুব ধুমধাম শব্দ হচ্ছে, উইয়ার্ড আচরণ। হয়তো বা বাসা একটা ঘটনা হয়েছে সেই জন্য হয়তো বলা হচ্ছে, বাট হচ্ছে এখন কিছু একটা হলে না, মানুষের সাবকনসিয়াস মাইন্ড এটা ধরে নেয়, না হলেও মনে হয় যে অনেক কিছু হচ্ছে। তো যাই হোক, পাশের ফ্ল্যাটে যেটা হয়, এরকম অনেকেই বলছে যে ওই আঙ্কেলকে বলছে, আঙ্কেল একটা মিলার টিলার দেওয়ার ব্যবস্থা করেন, রুমটাকে খোলার ব্যবস্থা করেন। এখন যেহেতু পুলিশ সিল করে দিয়ে গেছে, তো সেই রুম তো খোলা পসিবল না। পাশে বাসায় যিনি আছেন, একদম আমি আপনাকে বাড়ির তো ঠিকানাটা বললামই, অফ এয়ারে বলছিলাম, আর ওনার ওইখানে কেস চলছে। তো পাশের বাড়ি থেকে যেটা হয়, এক ভদ্রলোক 1 তলা থেকে 2 তলায়, যে ভদ্রলোক, ওনারা দেখছে যে নিচ তলায় জানালার মানে বারান্দার এই দরজাটা, মানে এই যে খানটাতে ঘটনাটা হয়েছে, যে ফ্ল্যাটটাতে, উনি রাতে 10টা 10:30টার দিকে বোধহয় বারান্দায় আসেন কোনো একটা কারণে, এসে দেখেন যে ওইখানটাতে কিছু একটা শব্দ হচ্ছে নিচে, 2 তলা থেকে 1 তলায় কিন্তু খুব ইজিলি অ্যাক্সেস করা যায়, শব্দ হচ্ছে। তো উনি বুঝতে পারছেন না, খুব একটা রাত হয়নি, ল্যাম্পপোস্টের আলো ওইখানে দেখা যাচ্ছে। ভালো করে উকি দিয়ে দেখে কিছু একটা বসে কোনো একটা কিছু খাচ্ছে, একটা মহিলা, একটা স্ট্রাকচার, খুব যে দেখা যাচ্ছে না খাচ্ছে, কি খাচ্ছে না দিয়ে তার দেখার মতো ওই সাহসটা হয়, এসে দৌড়ে ভেতরে চলে যায়। পরদিন সকালে এরা কি করে, যে পরদিন সকালে এই ভদ্রলোক এবং তার ওয়াইফ, তাদের একটা বাচ্চা ছিল 5 মাসের বেবি, বেরিয়ে চলে যায়, গ্রামের বাড়ি চলে যায়। তো হঠাৎ করে এরকম একটা ঘটনা হলো, 5-7 দিনের মাথায় আবার এরকম চলে গেছে। সো এই ক্যাচাল মানে চলছে একটা না একটা। তো আমরাও, আমার কাজিন আছে, ওর বেবি হয়েছে, ও বাবুটার বয়স হচ্ছে 1 বছর, ওকে বারান্দার দিকে নিয়ে আসলেও প্রবলেম হয়, মানে ও হচ্ছে 2 তলায় আর ঘরটা হচ্ছে 1 তলায়, মানে ওদের বাসায় ওরা এমন করেছে বাড়িটা যে একটা ওয়ালও পর্যন্ত দেয়নি। আমি যে আসছিলাম, আমাকে কিন্তু এটা সামনে দিয়ে আসতে হয়েছে,
ওই রুমটার সামনে দিয়ে আমাকে আসতে হয়েছে, বিল্ডিং এর ভেতর, বাট ওইটার সামনে দিয়ে আসতে হয়েছে। তো এইভাবে পরে খবর পাওয়া যায় 2-3 দিন পরে, যেটা যে ওই ভদ্রলোক যে চলে গেলেন সকালে, খুব ভোরে চলে গেলেন ওনার ওয়াইফ এবং বেবিকে নিয়ে। ওনার বেবিটা মারা গিয়েছিল, মারা গিয়েছিল। অ্যান্ড দ্যাট টাইম সরি আমি মিস করেছি, পরদিন সকাল ওনার তো চলেই তো যায়, তো চলে যাওয়ার পর সেখানে হচ্ছে আপনার রুমে যখন ওই যে বারান্দা বাইরে যে সিটি কর্পোরেশনের ঝাড়ু টাড়ু দেয় গলির ভিতরে আসে, বারান্দায় দেখতে পায় যে রক্ত এবং রক্ত পড়ে আছে, ছাপছাপ রক্ত। আর এখানে তো ঢোকা পসিবল না যেহেতু পুলিশ সিল করে দিয়ে গেছে, তো কোনো বিড়াল টিড়াল কিছু করেছে কিনা। এখানে একটা ছোট্ট বাচ্চার আঙুল পাওয়া যায়। এটাই খুব অদ্ভুত একটা জায়গা না? আমি আপনাকে বলার সময় আমি খুব ফ্রিক করছিলাম, আমার ভীষণ, আমি আমার চোখ বন্ধ করলে আমি দেখি ছোট্ট একটা আঙুল, মানে এই যে ছোট আঙুলটা আমাদের কোণে আঙুল যেটাকে বলে, এই আঙুলটা। তো পরে 2 দিন পরে জানা যায় যেটা, ওটা আর তখন পুলিশ আর বলে না, যেহেতু একটা ঝামেলা অলমোস্ট চলছে, বাড়ির বদনাম হয়ে গেছে, ভাড়াটেরাও চলে যাওয়ার মতো অবস্থা, পুলিশকে আর এটা ইনফর্ম করে না, যেহেতু লাস্টে সেখানে ওরকম কিছু তো ক্রাইম দেখেনি। সো ধারণা করে যে ধামাচাপা দেয়, বিড়াল এটা নিয়ে এসছে এখানে বা বিড়াল খেয়েছে। ঘটনাটা যখন ওই ভদ্রলোক চলে যায়, যে ভদ্রলোক ছিলেন, ওনার তো যেহেতু অনেকদিন ভাড়া আছেন, ওনার কাছে ফোন যায় যে এরকম একটা আবার একটা ঘটনা হয়েছে। তো উনি বলে ওনাদের বাচ্চাটা মারা গেছে, 5-6 মাসের যে বাচ্চাটা ছিল, তা বাচ্চাটা হচ্ছে ওদিন রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, এবং ভোরের দিকে ওরা দেখে যে বাচ্চাটার হাতের আঙুলটা, একটা হাতের বা হাতের আঙুলটা নাই, মানে ছোট আঙুলটা কোন আঙুলটা ওর হাতে নেই। তো এই কারণে মানে ওরা ওই ব্লিডিং হতো অবস্থায় যে হাতের আঙুলটা নিয়েই ওইভাবেই ওরা বের হয়ে যায়। কারণ ওদের তো তখন বলছিল যে আপনারা পুলিশ বা ডাক্তারের কাছে, আমরা বলছিলাম ডাক্তার নিয়েছি, আমরা এখান থেকে বের হয়ে ডাক্তার দেখিয়ে দেন ও রাস্তাতেই মারা যায়। এটা ওরা চায়নি যে ছোট্ট একটা বাচ্চা 5-6 মাসের একটা শরীর পুলিশ কাটুক, আবার পোস্টমর্টেম করুক। একটা মানুষ, মহিলা মারা গেছে, তার পেটে কিন্তু এরকম একটা বাচ্চা ছিল, এরকম একটা বাচ্চা, যে বাচ্চাটার বয়স মাত্র পৃথিবীতে এসছে 5-6 মাস, বাচ্চাটার হাতের আঙুল ছিল না, ওই একটা হাতে, ওইভাবেই তাকে দাফন টাফন করে। এগুলা চলার মধ্যে এলাকায় বলা হয় যে এরকম আপনারা সবাই বলছে যে আঙ্কেল আছে ওনার নামে বলছে যে তুমি এরকম মিলাদ দাও, বাড়িতে মিলাদ দাও। আমরা যেহেতু মুসলিম, হিন্দু যেই হোক, কিছু কিন্তু রিচুয়ালস থাকে, হ্যাঁ, ওইগুলো কাজগুলো উনি করেননি। আর এগুলো আসলে কতটা সত্যি মিথ্যা জানি না, বাট তারপরে কিছু ব্যাপার থাকে। কিন্তু ওইখানে তো একটা ঘটনা হলো, যেহেতু যে মার্ডারের ঘটনাটা হয়েছে, তো পরে ওনাকে বলা হয় আপনারা মসজিদে এনে হুজুর এনে, উনি হুজুর নিয়ে আসে, নর্মালি হুজুরে এসে নামাজ পড়ে দোয়াটা পড়ে যায়, কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। ওই উপরের ফ্লোরে ওরা বলছে যে রাতের দিক হলে ওরা মনে হচ্ছে যে আত্মচিৎকার, মানে কষ্ট দিয়ে মারলে বা যদি কষ্ট হচ্ছে খুব, এরকম শব্দ পাওয়া যায়। কিন্তু ব্যাপারটা আসলে এমনি হলে হয়তো ন্যাচারাল হতো, বাট যেহেতু একটা ঘটনা হয়েছে, মানুষ স্বাভাবিকভাবে নেয় না, ওনার 2 তলার ভাড়াটিও চলে যায় এই ভয়ে। তো ফাইনালি ওই আঙ্কেল যেটা করেন, ডিসাইড করে যে কিছু একটা করতে হবে। ইন দ্য মিন টাইম পুলিশের সাথে নেগোসিয়েট করে, এই আপনার মার্চে হয়তো বা ফেব্রুয়ারি লাস্টে একটা ঝামেলা, মানে বলে যে রুমটা আপনারা খুলতে পারেন, আমরা যেহেতু দেখছি 60 days হয়েছে অলমোস্ট, আমরা দেখছি ব্যাপারটা। ওই দিন লাইক আমি মার্চের ফার্স্টের দিকে একদিন রাতে 8টা-9টা বাজে, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, 8:30-9টা হবে এরকমই। আমি আপুকে বললাম চলো খাওয়া দাওয়া করে এসি, রাতে ডিনার। তো ইন দ্য মিন টাইম পুষ্প আপু, আমি চলে যাই, আমার আপু মেজ আপু, ও আপনার আগে চলে গেছে, যে তুই, আমি লক করে আসছি। আর ফুয়াদকে ফোন করলাম যে তুমি কোথায় আছো, আসো আমরা রাতে একসাথে বাইরে খাওয়া দাওয়া করি। আচ্ছা, আপু ফুয়াদ বলে আছে তোমরা যাও, আমি পৌঁছে যাবো। আমি ওইখানে নিচে গেটে তালা দিয়ে আসছি, আপু আগে গেছে, গাড়িতে উঠবে, যে তুমি আসো। আমি যাওয়ার সময়, আমার গেট থেকে বের হওয়ার সময় আমি দেখি যে প্রচন্ড, মানে আপনার আতর, বিভিন্ন রকমের আতর, মানে কড়া স্মেল। আতরের গন্ধ তো এমনি খুবই করা হয়, তার মধ্যে অনেক রকম আতর। মানে আমি ওইটুকু জায়গা মনে হচ্ছে যে আমি যাওয়ার সময় আমার হঠাৎ করে শরীরটা কেমন অস্বস্তি হচ্ছে, মানে লাইক যে শরীর ভারী হয়ে যাওয়া না, মানে ব্যথা করছে বা জ্বর আসলে যেরকম হয়, এরকম একটা সিচুয়েশন। আমি যেই মানে ক্রেজ নিয়ে খেতে গিয়েছিলাম, পানি ছাড়া আমি কিচ্ছু খেতে পারিনি, কিচ্ছু না, একটা মানে একটা শশা পর্যন্ত মুখে দিতে পারছি না, যে আমি এত হাঙ্গার অবস্থায় গেছি। আপু বলছে যে হঠাৎ করে কি হলো, তো আমার ফেস নিয়ে কেউ বলছে যে আস্তে আস্তে আরো নীলচে টাইপের হয়ে যাচ্ছে, মানে খুবই ব্যথায় যদি শরীর থাকে এরকম। দেন আমরা চলে আসি, 10টার মতো বাজে তখন, অলমোস্ট চলে আসি, 9:30-10টা বাজে চলে আসি। আসার পরে আমি বাসায় এসেই আমার ভীষণ খারাপ লাগছে। আমি এশার নামাজটা কমপ্লিট করি, এশার নামাজ পড়ে যখন আমি কোরআন তেলাওয়াত শেষ করি, আমি কোরআন শরীফ পড়ে ওঠার পরে আমার মনে হচ্ছে যে ঘাম দিয়ে জ্বর ছাড়লে যেরকম হয়, মানে একেবারে শরীর ফ্রেশ, না মেডিসিনস না কোনো কিছু বা খাবারের কোনো কমপ্লিকেশন, আমি তো কিছু খাইনি। তো ইন দ্য মিন টাইম বেল বাজে, ফুয়াদ আসে। ফুয়াদ আসার পরে আমি বললাম যে কি হয়েছে, তুমি কোথায় ছিলে? ও খুব হাঁপাচ্ছে, যে পানি দাও, পানি দাও। কি হয়েছে? তো বলে তুমি কোথা দিয়ে কখন কয়টা বাজে বের হয়েছো? তাই বললাম যে ঠিক এই টাইমে সময়, তোমাকে তো ফোন করেছি আমি বের হওয়ার সময়।
হুম। ও যেটা আমায় জানায় যে ওই বাসায় আঙ্কেল ডিসাইড করেন যে একজন বড় আলেম টেকার সাথে কথা বলেছে, উনি বলেছিলেন 8জন কোরআনে হাফেজ ওনার বাসায় নিয়ে এসে জি সিস্টেমে কোরআনে হাফেজ দিয়ে ওইখানে পিউরিফাই করার জন্য। হুম। আল্লাহর কালাম যেখানে থাকে, আমরা মুসলিম হলে যেহেতু সে যে মারা গেছেন উনিও মুসলিম ছিলেন, খারাপ কিছু থাকতে হয়তো এক্সিস্ট করবে না। অ্যান্ড ফর দ্যাট তারা কি করেন, 8জন, আমি প্রশ্ন করলাম যে 8জন কেন, তো ফুয়াদ বলে আগে ঘটনায় শোনো। ওইখানে গেছে, ও আমাদের ব্রডব্যান্ডের বিজনেস, তো বেশ কিছু প্রবলেম হচ্ছিল, কয়েকজনই কমপ্লেন যে ভাই একটু প্রবলেম হচ্ছে, ওর এমপ্লয়িকে না পাঠিয়ে ও নিজে যায় যে আমি একটু দেখে আসি কি অবস্থা। তো যাওয়ার পরে যেটা, ও যখন বের হয়ে আসবে ও দেখছে যে ওখানে ওদের বসার সময় লাইটগুলো স্পার্ক করছে, আপ ডাউন করছে, মানে লাইটগুলো স্পার্ক করছে, এবং আমরা কিন্তু ইলেকট্রিক ওয়েভটা বোঝা যায় যদি কোনো প্যারানর্মাল জিনিস আগে ইলেকট্রিক ওয়েভে সেটা আসে, ওর মোবাইল ও পিসিতে দেখলো যে ওখানে যারা যেখানে গেছেন। তো যখন বের হয়ে আসবে ওকে বলছে যে না না তুই একটু পরে যাও। বলছে কেন? না আমাকে আর্জেন্ট যেতে হবে। তো বলে না পরে যাও। তো বলে আঙ্কেল কি হয়েছে? তো আমরা যেহেতু ওয়েট করছি বাইরে, ও তখন ওরা বললো যে দেখো নিচে তো ওইরকম কোরআনে হাফেজ এসছে, তুমি যেও না। অ্যান্ড কি হয়েছে, এই হচ্ছে 8জন আছে, ওরা 8টা পিলার, মানে আমাদের যে পিলারগুলো আছে, পিলার না মানে বাড়ির যে জানালাগুলো আছে, দরজাগুলো আছে, ঠিক আছে, লাইক হচ্ছে আপনার যেই রুমটায় মারা গেছে ওই রুমে 2টা জানালা, একটা দরজা, মাঝখানে হচ্ছে 2টা জানালা মতো হবে হয়তো, আর মানে বাইরের রুমের দিকে তিনজন, মোট হচ্ছে 8টা। আমরা কিন্তু শুনে থাকি, দেখবেন রাসেল ভাই, যে 3জন 7জন 11জন, 8জন কেন, মানে ওইখানে বের হওয়ার যতগুলো রাস্তা ছিল ওই রাস্তাগুলো দিয়ে না, শুধুমাত্র মেইন গেটে, মানে যে গেটটা দিয়ে ঢুকে ঘরের যে এন্ট্রান্স, এই গেটে কাউকে দাঁড়া করায়নি, এবং এইখানে কোনো আতর বা আপনারা জমজমের পানি বা দোয়া এখানে দেওয়া হয়নি। যদি সে বের হয়ে যায় ওই রাস্তাটা দিয়ে যেন বের হয়, এবং তার বাসার আশেপাশে যারা ছিল 40 হাত না কি গজ বললো, ওই জায়গাতে যেন কোনো মানুষ না যাওয়া আসা করে। রাস্তায় যারা আছে তারা যাবে, তাদের তো আটকানো সম্ভব না, বাট বাড়ির যারা আছে তারা যেন বের না হয়। আনফর্চুনেট দ্যাট টাইম আমি ওই রাস্তাটা দিয়ে পাস করি, ঠিক আছে, মানে আমি তো না জেনে গেছে, আপুও কিন্তু গেছে, আপুর হয় নাই, কোনো প্রবলেম হয় নাই, বিকজ হচ্ছে আপু আগে চলে গেছে, আমি 1 থেকে 1.5 মিনিটের গ্যাপে বের হয়েছি। সো এই ঘটনাটার পরে দরজা জানালা খুলে দিল। সো তখন রিলেট করলাম মেবি সামথিং হ্যাপেন, কারণ না হলে হঠাৎ এরকম হওয়ার কোনো কারণ নাও হতে পারে। বাট ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি নাম প্রকাশে অনিচ্ছুক, উনি একজন ইতালি প্রবাসী। তো ঘটনাটি ওনার নানির আব্বার সাথে ঘটে যাওয়া ঘটনা, যেই ঘটনাটি উনি ওনার আম্মুর মুখ থেকেও শুনেছেন, বিভিন্ন সময় এই ঘটনাটি উনি শুনেছিলেন। তো ঘটনাটির সময়কাল 1976 সাল। তো ঘটনাটি মূলত যখন ঘটে তখন ওনার নানির আব্বা কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার একটি মসজিদের ইমাম ছিলেন। উনি প্রায় 40 বছর ধরে ইমামতি করেছিলেন, এবং শুধু যে ইমামতি করতেন তা নয়, ওনার হাতে অসংখ্য মানুষ আল্লাহর রহমতে হাফেজে কোরআন হয়েছে। উনি নিজেও বিভিন্ন সময় অনেক রোগের ট্রিটমেন্ট করতেন, বিশেষ করে জিন রিলেটেড বিভিন্ন রোগগুলো। উনি একজন ভালো রাকি ছিল না বটে। তো কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় মসজিদ বলতে যেটা বোঝায় ওইটা আর কি, উনি ওখানকার বড় ইমাম ছিলেন। তো ওনার পবিত্র কোরআন তেলাওয়াতটা অসাধারণ ছিল, খুবই সুন্দর, যেই শুনতো সেই বিমোহিত হয়ে যেত। ওনার পিছনে একবার নামাজ পড়লে ওনার তেলাওয়াত শোনার জন্য অনেকেই আবার আসতেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় অনেক পাকিস্তানি সোলজাররাও নাকি তার পিছনে নামাজ পড়তে আসতো। উনি মাঝে মাঝেই চিন্তা করতেন যে নামাজ পড়া অবস্থায় কোন একটা অস্ত্র নিয়ে এই পাকিস্তানিদেরকে গুলি করে হত্যা করা যায় কিনা। কেননা উনি চিন্তা করতেন এই লোকরা এখন পিছনে এসে নামাজ পড়ছে, অথচ নামাজ পড়ে বের হয়েই আমার বাংলাদেশি ভাইদের উপর গুলি চালাবে, আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে যাবে, এরাই এসে পিছনে নামাজে দাঁড়িয়েছে। ওরা যখন নামাজ পড়তো তখন অস্ত্রগুলো এক পাশে রাখতো। উনি চিন্তা করতেন যে ইমামতি করা অবস্থায় হঠাৎ করে নামাজ ছেড়ে দিয়ে কোনো একটা অস্ত্র দিয়ে ব্রাশ ফায়ার করে এদেরকে মেরে ফেলা যায় কিনা, কিন্তু নামাজরত অবস্থায় কাউকে এভাবে হত্যা করা যায় না, সে যে এরকম অপরাধী হোক না কেন। ওরা মাঝে মাঝে ইচ্ছা করতো, শুধু শরীয়তের বিধিবিধান থাকার কারণে উনি কখনোই এটা করতেন না। আসলে ওনার ওই অবস্থাতে কিছু করারও ছিল না, মনে মনে খুব কষ্ট পেতেন যে এই নরপিশাচগুলোই ওনার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তো যাই হোক, ওনার বাসা এবং মসজিদ খুব কাছাকাছি হওয়ায় অনেক সময় মসজিদে উনি রাত্রেবেলা থাকতেন। পায়ে হেঁটে বাসায় যেতে 6 থেকে 7 মিনিট লাগতো। উনি রাতের বেলা তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের আজানের আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন। ফজরের নামাজ পড়ে আরো কিছু দোয়া কালাম পড়ে তারপর উনি বিশ্রাম নিতেন। তো
তো ওই মসজিদে কিন্তু মাঝে মাঝেই জিনেরা নামাজ পড়তে আসতো। অনেক জিনেদের সাথে তার দেখাও হয়েছিল। আবার কখনো কখনো দুষ্টু জিনেরা বলতে যেই জিনেরা অতটা পরহেজগার না কিন্তু নামাজ কালাম পড়ে, এমন জিনেদের সাথেও তার দেখা হয়। এক রাতের ঘটনা, যে রাতের ঘটনা ওনার জীবনটাকেই এক বিভীষিকাময় নারকীয় যন্ত্রণা এনে দিয়েছিল। এক রাত্রে বৃষ্টি হয়, তো উনি ওই রাতে আর বাসায় যান নাই, কারণ যেহেতু উনি মসজিদেই অধিকাংশ সময় থাকতেন রাতের বেলাতেই। তো উনি ভোরবেলা মানে তখন তাহাজ্জুদেরও আগে উনি কোরআন তেলাওয়াত করছিলেন। হঠাৎ করে পুরো মসজিদটা সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, সুঘ্রাণে ভরে যায়। উনি তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোনো কিছু এসেছে, কারণ এই ধরনের সেন্ট বা সুঘ্রাণ উনি আগেও পেয়েছেন। তবে উনি ছিলেন মসজিদে একদম প্রথম কাতারে বসে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। তো পেছন থেকে এসে কেউ ওনাকে সালাম দিয়েছে, তো উনি আর সালামের উত্তর নেন নাই, উনি যেহেতু কোরআন তেলাওয়াত করছিলেন। আর উনি ওনার মতো করে কোরআন তেলাওয়াত করেই যাচ্ছেন। প্রায় 15-20 মিনিটের মাথায় হঠাৎ করে পেছন থেকে একজন তাকে ডাক দেন যে, হুজুর, আপনি মনে হচ্ছে কোরআনের এই আয়াতটা ভুল পড়েছেন, একটু খেয়াল করে পড়ুন। তখন এই যে যিনি ইমাম সাহেব, উনি পেছন দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখছেন যে বেশ সুদর্শন কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছেন। তো তাদের দিকে তাকিয়ে বলেন যে, আপনি কে হে বাপু আমার ভুল ধরার? আপনি জানেন আমি কে? আমি কোরআনে হাফেজ। আমি 40 বছর এই মসজিদে ইমামতি করি। কোরআন শরীফ কতবার খতম করেছি সেটা আমি গুণে শেষ করতে পারবো না। আজ পর্যন্ত কেউ আমার ভুল ধরতে পারেনি। আর আপনি এসে আমার ভুল ধরছেন? আমি যেটা পড়েছি ঠিকই পড়েছি, আপনার ভুল হতে পারে। আপনি কোরআন শরীফটা দেখে নেন যে ওই আয়াতটা আপনি যেটা জানেন সেখানে ওই উচ্চারণটা ঠিক আছে কিনা। তো এই কথা বলার পর ওই যে এই লোকগুলো দাঁড়িয়েছিল তারা একে অন্যের দিকে তাকায়। তাকানোর পর এদের মধ্যে থেকে পেছনে একজন দাঁড়িয়েছিলেন, তিনি বলেন, হুজুর, আপনি অহংকার করে ফেলেছেন আর আপনাকে এর শাস্তি ভোগ করতেই হবে। এরপরে হঠাৎ করে ওনার ডান দিকে ডান কান বরাবর প্রচন্ড জোরে একটা থাপ্পড় এসে লাগে। এরপরই উনি সেন্স হারিয়ে ফেলেন। এদিকে উনি তো মসজিদের ভেতরে ছিলেন। ফজরের আজানের কিছু সময় পর লোকজন আসার পরে দেখা যায় যে উনি ভেতরে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তো তাকে ওখান থেকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসা হয়। বাড়ি তো মসজিদের পাশেই ছিল। সবাই ভেবেছেন হয়তো বা রাত জাগার কারণে অজ্ঞান হয়ে গিয়েছেন, বা অসুস্থতা তো হতেই পারে, যে কোনো সময় মানুষের অসুস্থ ভাব আসতেই পারে। তো জোহরের নামাজের কিছুক্ষণ আগে ওনার জ্ঞান ফেরত আসে, কিন্তু উনি আর কথা বলেন না, চারদিকে তাকান, কথা বলেন না। এরপরই উনি এমন কথা বলা শুরু করেন, বিশ্রী ভাষায় গালিগালাজ, শরীরে কোনো কাপড় রাখেন না, মানে একদম বদ্ধ উন্মাদ বলতে যেটা বোঝায়। এমন একজন আলেম যার হাতে অসংখ্য মানুষ হাফেজ হয়েছে আল্লাহর রহমতে, তার এমন একটা অবস্থা, তার কথাবার্তার যে কি ভয়ঙ্কর অবস্থা তা তো বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স। এবং উনি যখন খাবার খেতেন কয়েকজনের খাবার একসাথে খেয়ে ফেলতেন। আর ওনার এই ধরনের সিচুয়েশনে তার পিছনে তো আসলে ইমামতি, মানে তার পেছনে তো আসলে নামাজ পড়া শরীয়ত অনুযায়ী এটা ঠিক নয়, কারণ পাগল অবস্থায় কারো ইমামতি আসলে করার কোনো যোগ্যতা থাকে না। আর পাগল অবস্থায় তার উপর নামাজ বা শরীয়তটাও বলবৎ থাকে না। তখন মসজিদে, মানে দেবীদার মসজিদে ইমামতির জন্য একজন নতুন হুজুর রাখতেই হবে। নতুন হুজুর আসেন, তো এই যে যিনি নানা, উনি তো যেই কোয়ার্টার বাসায় থাকতেন, মানে যে কোয়ার্টারটা ছিল, কোয়ার্টার ওনার জন্য একটা বাসা ছিল, এখন ওই বাসা তো ছেড়ে দিতে হবে। নতুন হুজুর এসেছেন, তিনি তার ফ্যামিলি নিয়ে ওখানে থাকবেন, তো ওই বাসাটা ছেড়ে দিতে হয়। 1968 সালে ওনার বড় মেয়ে, মানে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নানি, তার বিয়ে হয়। তো ওনাকে সুস্থ করার জন্য কিন্তু অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে, অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু না, কেউই বলতে পারেনি আসলে সমস্যাটা কোথায়। সবাই বলেছেন রাত জাগে ইবাদত করার জন্য হয়তো বা এরকম হয়েছে, এমনিতে তো হতেই পারে। ওখান থেকে তার পৈতৃক নিবাস বিদ্যাকুট গ্রামে তাকে নিয়ে আসা হয়। ওখানে নিয়ে আসার পর অনেক আলেম তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন, কিন্তু কেউ কিচ্ছুটি বলতে পারেনি। এভাবে কাটে 8টি বছর পাগল অবস্থা। 76 বছর বয়সে ওনার মৃত্যু হয়। কিন্তু উনি পাগল অবস্থায় ছিলেন, তাহলে এই ঘটনা কিভাবে আমরা জানলাম, তাই না? আসুন সেটা শুনি।
মৃত্যুর 40 দিন আগে হঠাৎ করে উনি ওনার সকল ছেলে মেয়েদের নাম ধরে ডাকে, অথচ এই 8টি বছর উনি কাউকে চিনতেন না। ওই সময় তো ওনার অন্য ছেলে মেয়েদের বিয়ে শাদী হয়ে গেছিল, বিশেষ করে ওনার মেয়েদের বিয়ে হয়ে তারা শ্বশুর বাড়িতে ছিল। তো উনি সবার খোঁজ খবর নিচ্ছে এবং উনি বলতেই পারেন না যে 8টা বছর ওনার কি হয়েছে। 8 বছর পর মনে হচ্ছে উনি সুস্থ হয়েছেন। তবে সুস্থ হলে মানসিকভাবে সুস্থ হন, কিন্তু শারীরিকভাবে উনি প্রচন্ড অসুস্থ ছিলেন। এই 8 বছর উনি পাগল হয়েছিলেন। তখন তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। তখনই মূলত ওই রাত্রে জিনেদের সাথে ঘটে যাওয়া ঘটনা উনি বলেন এবং অঝোর ধারায় কাঁদতে থাকেন এবং উনি বলেন যে এই অভিশপ্ত জীবন আমার হয়েছে শুধু অহংকার করার কারণে। ভুল তো হতেই পারে মানুষের, পবিত্র কোরআন পড়তে গিয়ে ভুল হতেই পারে, কিন্তু আমি কেন এভাবে অহংকার করে বললাম যে এত বছর ধরে পড়াচ্ছি, এত হাফেজ বানিয়েছি, আমার ভুল হতেই পারে না? এই জিনিসটা আমার ঠিক হয় নাই। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাস্তেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। এখন আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা ইমেল করেছেন নাজমুল হক ভাই। ওনার সাথে এই ঘটনাটা ঘটে 2010 সালে। তো এই ঘটনাটা আসলে ওনার জীবনে বাস্তব একটা ঘটনা ছিল দেখে আমি শেয়ার করছি, জানি না আপনাদের কতটুকু ভয় লাগবে। তো নাজমুল ভাই তখন তিনি একটা গার্মেন্টসে জব করতেন। তো সেই গার্মেন্টসে ওনাকে মাঝে মাঝে ওভারটাইম করা লাগতো। তো এমনও হতো যে রাত্রে 12টা 12:30 পর্যন্ত উনি কাজ করতো এবং সেই মুহূর্তে ওনার এরকম ওভারটাইম করতো 4 থেকে 5 জন। আর ওনার বাসাটা ছিল গার্মেন্টস থেকে প্রায় 2 কিলো দূরে। তো একদিন রাতে উনি এরকম কাজ করছিল, ওনারা 5 জন। তো ওনারা রাত 12টা পর্যন্ত কাজ করার পর ওনার বাসার দিকে রওনা দিবে। তো বলে রাখা ভালো যে ওনার যে 4 জন যারা কলিগ ওনার ছিল, যারা কাজ করতো, ওনারা মানে গার্মেন্টসের আশেপাশে ওনাদের বাসা। তো ওনারা তো ওনাদের বাসায় চলে গিয়েছে। তো নাজমুল ভাইকে প্রায় এরকম 2 কিলো রাস্তা হেঁটে যেতে হবে। তো উনি এরকম হাঁটা শুরু করে এবং তখন গুড়া গুড়া বৃষ্টি পড়ছিল। তো উনি যাচ্ছিল যখন আমার মনে একটু ভয় ছিল, কারণ উনি অনেকদিন পর এই রাস্তা, যে রাস্তায় যাচ্ছিল অনেকদিন পর এরকম একা যাচ্ছে। নাহলে অন্য সময় দেখা যেত যে ওনার বাড়ির কাছের কোনো কলিগ যারা ছিল, বাড়ির কাছে কেউ হয়তো ছিল যে ওনার সাথে একসাথে কাজ করতো, ওনারা একসাথে যেত। তো সেদিন কিন্তু সেদিন ওনাকে একা যেতে হবে। তো উনি এরকম মনের মধ্যে ভয় নিয়ে উনি হাঁটা শুরু করে। তো অনেকে বলে যে উনি যে রাস্তাটা যায়, যে রাস্তা নাকি রাত্রেবেলা যাওয়া আসলে ঠিক না, এখানে একটা কবরস্থান এবং আশেপাশে একটা শ্মশান ছিল। তো উনি তাও সাহস করে যাচ্ছিল, দোয়াদুরি করে উনি যাওয়া শুরু করেন। তো যখন কবরস্থানটা পার হয়ে উনি সামনের দিকে আগাচ্ছে, তো ডান পাশে একটা শ্মশান ছিল। তো শ্মশানের ঠিক কাছেই, মানে পাশেই আর কি বলা যায়, যে ওনার একটা চাচার বাসা ছিল, মানে ওনার আব্বার আপন চাচাতো ভাইয়ের বাসা ছিল। তো উনি বাসাটার দিকে খেয়াল করছে। তো খেয়াল করতে করতে উনি একটা জিনিস মনে করে যে বেশ কয়েকদিন আগে ওনার সেকেন্ড কাজিন, মানে সেই চাচার ছেলে এখানে সুইসাইড করে এখানে। তো এটা উনি ভাবতেছিল আর ভাবতেছে যে এখানে সুইসাইড করতেছে, মনে মনে একটা ভয় ছিল যে ওনাকে আবার খারাপ কিছু দেখে নাকি। তো উনি যখন হাঁটা আবার শুরু করে, তো হঠাৎ করে উনি বৃষ্টি একটু বেড়ে যাওয়ার কারণে উনি ওনার সেই চাচার বাসার কাছেই, মানে একটু সাহস পায় যে না, যে আত্মীয় স্বজনের বাসা আছে, কোনো সমস্যা হতে হবে না। তিনি চাচার বাসার সামনেই একটা গাছ ছিল, গাছের নিচে উনি একটু দাঁড়ায়। তো উনি খেয়াল করছে যে গাছটা নড়তেছে এবং একটা বাতাস আসছে হালকা। তুমি ভাবে যে আবার ঝড় শুরু হবে নাকি। তুমি আশেপাশে আবার একটু অন্ধকারের মধ্যে দেখছে যে কোনো গাছপালা নড়তেছে না। তো উনি আবার দেখতেছে যে না, ঠান্ডা যেহেতু বাতাস আসে, তো উনি আবার একটু নিজে যেই গাছের নিচে দাঁড়ায় ছিল সেই গাছটার উপরের দিকে একটু দেখতেছে যে এই গাছটাই শুধু নড়তেছে, কিন্তু আশেপাশের অন্য কোনো গাছ নড়ে না। তো উনি খারাপ কিছু হবে কিনা সেটা ভাবার আগে একটু ভাবে যে একটু দেখি আসলে কি ওখানে। তো উনি একটু সাইড হয়ে উপরে গাছটার দিকে তাকাতেই দেখছে যে কিছু একটা গাছের মধ্যে বসে আছে এবং ওটা গাছটা ঝাঁকি দিচ্ছিল। এবং উনি স্পষ্ট বুঝে যে এটা একটা মানুষ, এবং এমন যদি হতো যে না এটা অন্য কিছু বা কোনো পশু বা অন্য কোনো পাখি হতো না বুঝতো, কিন্তু উনি স্পষ্ট দেখে একটা মানুষ এবং খুব কালো আকৃতির, অন্ধকার বোঝা যাচ্ছিল না। তো উনি জোরে চিৎকার দিয়ে বলতেছে যে কে, কিন্তু কোনো সারা শব্দ নাই। তো উনি আবার মানে ভাবে যে ওনার চাচার বাসায় ঢুকবে, কিন্তু একদিক দিয়ে এটা ভাবছিল যে এই চাচার বাসায় ওনার খুব কম আসা হতো। তো উনি ভাবতেছে যে ওনার যে কাজিন কয়েকদিন আগে মানে সুইসাইড করে, সে কিন্তু খুব কালো আকৃতির এবং একটু লম্বা আকৃতির ছিল। তো উনি দেখতেছে যে গাছের উপর থেকে যেটা সে নাড়া দিচ্ছে গাছটা, ঠিক ওনার কাজিনের মতো অনেকটা অবয়ব। উনি যখন অনেকক্ষণ ধরে চিৎকার দিচ্ছিল, কোনো কথা বলতেছে না, যখন ওনার সেই কাজিনের নাম ধরে ডাকতেছে, দেখতেছে যে গাছটা নড়া বন্ধ হয়ে গেছে এবং উনি স্পষ্ট দেখে যে ওনার সেই কাজিনের ফেসটার মতোই, মানে হালকা আলো তিনি বুঝে এটা। তো তখন তিনি, এই যে বললাম তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, উনি ওনার বাসার দিকে দৌড় দিয়ে এসে পড়ে। এসে পড়ার পর তখন প্রায় ভোর 4টা বাজে। উনি নিজে অবাক হয়ে যায় যে এত ভোরে উনি এখানে আসলো, এতক্ষণ উনি এখানে ছিল। তো ওনার আব্বা মা খুব চিল্লাচিল্লি করতেছে, বলতেছে যে তোকে
এত রাত পর্যন্ত কে আটকায় রাখছিল, তুই কোথায় ছিলি? উনি বলতেছে যে না, আমি এরকম রাস্তা আসার পথে একা আসতেছিলাম। পুরোটা ঘটনা বলে যেরকম আমি খারাপ কিছু মনে একটা মানে দেখছিলাম চাচার বাসার এখানে, তো এর জন্য আমার আসতে সমস্যা হয়েছে। তোমার আব্বা বলতেছে যে দেখ, তুই হয়তো জানিস না যে তোর চাচতো ভাই কিন্তু উল্টাপাল্টা এরকম খারাপ জিনিস দেখতে দেখে কিন্তু ওইখানে কিন্তু সুইসাইড করছিল, এবং ওই রোডটা ভালো না। আমি তোকে বারবার আগেও বলছিলাম গার্মেন্টসে কাজ করিস, যেখানে কাজ করিস ভালো, এই অল্প টাকার জন্য এত কষ্ট করে জীবন দিস না। তোর চাচতো ভাইটা ঠিকই হয়ে মারা গেছিল এবং উল্টাপাল্টা মানে এরকম দেখতে দেখে সুইসাইড করে মারা গেছিল, এবং তুই যে এখন ওখানে গেলি, এখন যদি তোকে খারাপ কিছু আসর করে তুই তখন বুঝবি কি হবে? তুই যে সুইসাইড করবি না এটার কি নিশ্চয়তা? কারণ এখানে অনেকে অনেক খারাপ কিছু দেখে, এবং একবার যদি সে খারাপ কিছু দেখে সে কিন্তু বেঁচে ফিরে আসতে পারে না। তখন সেই নাজমুল ভাই বলতেছে যে না আব্বা কাছে, ঠিক আছে আব্বা, আমি আশা করি আমার কোনো সমস্যা হয় নাই, তাও তুমি যদি চাও তাহলে আমি ওরকম আমাকে হুজুর দেখাইতে পারো। তখন সেই ওনার আব্বা বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই কাজটা বাদ দিয়ে দে, আর যদি পারিস দিনে কাজ কর, রাতে কোনো কাজ এখানে করবি না। তো নাজমুল ভাই উনি এরকম ওনাকে অনেক হুজুর দেখানো হয় বা এরকম আসলে খুব একটা ওনার পরে সমস্যা হয় না, এবং উনি এটা বলে যে আসলেই সত্যি কথা যে ওই রাস্তা দিয়ে যারা আসা যাওয়া করতো এবং খারাপ কিছু দেখতো যারা, তারা নাকি এরকম মানে অনেকই হয়েছে যে বেঁচে থাকে না, সুইসাইড করছে বা বিভিন্ন জায়গায় ওনাদের বিভিন্ন কারণে কয়েকদিনের মাঝে নাকি ওনারা মারা যেত। এটা নাকি কয়েকবার আগে ঘটছিল। তো নাজমুল ভাই বলে যে সেদিন হয়তো আমি খারাপ কিছু দেখছিলাম কিন্তু আমি ফিরে আসছি, এটা হয়তো উনি নিজেকে ভাগ্যবান বলতেছে। যাক, এটা একটা ছোট ঘটনা শেয়ার করা, যেহেতু আজকের এপিসোডে আমরা সব ছোট ঘটনা শেয়ার করছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আরো একজন অতিথির কাছে আমরা এই মুহূর্তে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ধন্যবাদ রাসেলকে আমাকে অন ইয়ারে ইনভাইট করার জন্য। আমি ভুলগঞ্জ থেকে ফুয়াদ বলছি। আমার এখন যে আমি ঘটনাটা শেয়ার করব আপনার সাথে, সেটি আমার সাথে বিগত 1 থেকে 1.5 বছর আগে আর কি ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ কবুতর পালি শখ করে আমার বাসার ছাদে। সো অ্যাজ ইউজুয়াল আমি 1.5 থেকে 2 বছর আগে একদিন বিকেলবেলা যখন আমার কবুতরগুলো উড়াচ্ছিলাম, তখন আমার কবুতর মানে যা উড়েছিলাম তার থেকে একটা কবুতর বেশি আমার ছাদে ইন্টারেস্ট করে। সো সেইখান থেকে আর কি সমস্যা বা ঘটনাটা শুরু হয়। তারপর আমি কবুতরটা আসার পরে অ্যাজ সব কবুতরের সাথে আমার কবুতর যেটা এসেছিল বাইরে থেকে, ওই কবুতরটাও ঢুকে যায় আমার খাঁচায়। এবং ঢুকে যাওয়ার পরে তারপর আমি পানি দিই সব কবুতরগুলোকে। ওইটাও দেখলাম যে খুব মানে তৃপ্তির সাথে পানি খেয়েটে মানে একদম হাঁপায় আর কি, আসলে যেরকম হয় মানে খুব খুব পরিশ্রম করে ওইভাবে আর কি এসে আর কি খাঁচায় বসে আছে। তারপরে আমার মনে হলো কবুতরটা মানে সাদা একটা কবুতর এবং শরীরে আর কি সিঁদুর রঙের আর কি রং করা আর কি। পরে কবুতরটা আমি ধরে আর কি মনে হলো গলাটা এদিকে একটু ফুলা টাইপের বা কিছু একটা দেখা যাচ্ছে। কবুতরটা হাতে নিলাম, হাতে নিয়ে তারপরে মানে গলার মধ্যে দেখলাম যে একটা মানে 2টা সুতা, একটু পুরাতন টাইপের কাঁথা সুতা শরীরে দেওয়ার বা হচ্ছে জামার সুতা টাইপের আর কি। সুতাটা আর কি ওইটার সুতাটার সাথে একটা ছোট একটা কাগজ বাঁধা আর কি, ছোট একটা কাগজ মানে পেঁচে বেঁধে রাখছে। দেখে বোঝা যাচ্ছে যে এটা খোলা একটা উন্মুক্ত তাবিজ। আমি ওইটা খুললাম, খোলার পরে দেখলাম যে মানে হিন্দু সাংস্কৃতিক ভাষায় আর কিছু মানে ডিরেকশন দেওয়া মানে একটা তাবিজের মতো ছোট একটা মানে একটা তাবিজ পাওয়া গেল। তারপর আমি বুঝলাম যে না, এটা আর কি কোনো একটা ব্ল্যাক ম্যাজিক বা কবুতরটা আর কি ব্ল্যাক ম্যাজিক বা কোনো তাবিজের শিকার। এবং কবুতরটা অনেকদিন ধরে আর কি উঠতেছিল বা বাইরে ছিল, কবুতরের শরীরে কিছু ছিল না, মানে একদম শুকনো ছিল। তারপর আমি তাবিজটা ফেলে দিই, মানে যেহেতু বুঝলাম যে তাবিজটা ফেলে দিয়ে কবুতরটা ধুয়ে আর কি আমার খাঁচায় রেখে দিই। তারপর থেকে আমার মানে ছাদে একটু প্রবলেম মনে হচ্ছিল, আমার ওই খাঁচার কবুতরগুলো অসুস্থ হয়ে গেছিল আর কি, অনেক সিক মনে হচ্ছিল। এর পরের দিনই আমার মানে ছোট বোনের বড় ছেলে ফারদিন, ও ভাইকনা আসে আমাদের বাসায় বেড়াতে। ও 6-7 বছর বয়সী।
এখন ও শান্তশিষ্ট স্বভাবের একটা ছেলে। এখন সকালবেলা ওর সাথে আমার আর কি বিকেলে একটু ওকে বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল। তার ফলে আজ আমি বিকেলে উঠি, সেদিন আর কি 12:30-1টার দিকে আর কি আমার উঠা হয় ছাদে। এবং তখন আমার নিষেধ থাকে যে মানে বাসা থেকে নিষেধ থাকে যে ভর দুপুর, তখন ওইটাকে ভর দুপুর বলা হয়, এবং সন্ধ্যার দিকে আমাকে মানে ছাদে যেতে নিষেধ করে আর কি আমার আপুরা বা আমার মুরব্বীরা বলেছেন আর কি। তারপর আমার কিছু করার নেই, সেই সময় আমি ছাদে যাই ওকে নিয়ে, এবং যেহেতু একটা ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি এবং আমিও কাজ থাকে ছাদে, তো সেই ক্ষেত্রে আমি আমার বাসা যে গার্ড ওকে বলি তুমি আমার সাথে একটু চলো, তুমি ওর সাথে থাকো, আমি কবুতরগুলোকে খাবার দিয়ে তারপর নেমে যাবো তিনজন একসাথে ছাদে উঠি। বাট আমার ভাইটা যেরকম স্বভাবের, মানে ও দুষ্ট না তেমন একটা, ও খুব লাফালাফি, মানে খুব মানে ছোটাছুটি শুরু করে দেয়, মানে অস্থিরতা শুরু করে দেয়, মানে ও এমন একটা মানে ভাব করতেছে যে মানে ও মানে ছাদের থেকে মানে চাচ্ছে নিচে লাফ দিতে বা এই টাইপের কিছু একটা, মানে ওর দেখেই বোঝা যাচ্ছে আজকে একটা দুর্ঘটনা ঘটবে। আমি কবুতরগুলো খাওয়াতে খাওয়াতে আমি দেখলাম এই বিষয়টা, এবং আমার গার্ড এসে বলতেছে ভাইয়া ও আজকে অনেক দুষ্টামি করতেছে, আপনার নেমে যান, নাহলে আমি দিই খাবার। আমি চিন্তা করলাম যে হ্যাঁ, একটা দুর্ঘটনা হওয়ার থেকে আমাদের আবার সাইডে বাড়ির একটু কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, চিন্তা করলাম যে প্রবলেম হওয়ার থেকে আমি নেমে যাই। তাতে লক করে আমি প্যাক করে বাসায় মানে নিচে বাসায় যাওয়ার জন্য যাচ্ছি। এখন ও আমার হাতের থেকে এমন ভাবে টানানো শুরু করছে, মানে ও আমাকে শুদ্ধ নিয়ে ফেলে দিবে। আমার বাসার ছাদ হচ্ছে 6 তলা, আমি থাকি 2 তলা। আচ্ছা, তারপর ও দৌড়ায় এসে আমার হাত থেকে ঝাড় দিয়ে দৌড়ায় এসে গেট খুলে পাখির ঘরে দৌড় দিয়ে ঢুকছে। পাখির ঘরে দৌড় দিয়ে, পাখির ঘরে আমার কাজিন ছিল তাই আপু, তাকে যা মানে ধরে আর কি খালামুনি বলে জড়ায় ধরছে। তারপরে আর কি ওদিক থেকে আমি আর দূরে দেখছি, একটু পরে আমি আমার বোনের রুমে বসে আছি, কাজিনটা গিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেছে। একটু পরে মানে হাতের থেকে হয়তো মগ ছিল, মগটা পড়ে যাওয়ার প্লাস একটা ধাম করে একটা সাউন্ড শুনতে পাই। আমরা তো সবাই মানে আমি আমার বোন বাসায় যারা ছিলাম দৌড়ায় যায় দেখি যে এরকম ওয়াশরুমের ভিতরে পড়ে আছে, মুখ দিয়ে আর কি একটু 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 লোলের মতন পড়ে আসছে, মানে চলে আসছে, আর মানে উনি মানে আর নড়াচড়া করতে পারতেছে না। একটু পরে আপুরে তার সাথে সাথে ওই দিক থেকে তুলে এনে মানে ক্লিন করে খাটে রাখলাম। রাখার পর থেকে আপু অনেক অস্থিরতা করতেছে, অনেক অস্থিরতা গোঙাচ্ছে এবং মানে খুবই অস্থিরতা করতেছে। তারপরে মানে আর আপু মানে আমরা তো অনেক ভয় পেয়ে গেছি যে মানে এরকম করতেছেন, প্লাস মানে উনি ইশারায় কিছু একটা চাচ্ছে, চোখ টোক বন্ধ, কিন্তু হাত দিয়ে ইশারায় মানে আঙুল দেখাচ্ছে, মানে কলম টলম টাইপের কিছু দেখতে যাচ্ছে। তো তখন আমরা আরো টেনসড হয়ে যাই। একটু ওনাকে একটা পেন আর হচ্ছে একটা পেপার আর কি ওনার হাতে দেওয়া হয়। উনি কি জানি লেখে, মানে এরকম আঁকাকি করে বা হাতে লেখে, উনি রাইট হ্যান্ডে লেখে সবসময়, সে বা হাতে কি জানি একটা লেখলো। আমরা তাতে লেখে সাধারণত বাঁ হাতে তিনি লেখেন। না, এবং তার চোখ বন্ধ। ওকে, আমরা পেপার ধরছি, পেপার সহ ওই খাতাটা ধরছি, এবং সে আর কি পেনটা নিয়ে কিছু একটা লেখার চেষ্টা করছে। আমরা ওইটার দিকে আর মনোযোগ দিইনি, আমরা তাড়াতাড়ি মানে করার পরে লেখার পরে পেপারটা সরিয়ে দিছি। দেওয়ার পরে আমাদের বাসায় আর কি ছিল একটা ছোট একটা পিতলের ছোট একটা বাটি ছিল, বাটিটার মধ্যে আয়াতুল কুরসি লেখা ছিল, আমার বাবা আজমির থেকে নিয়ে এসেছিল। আমরা ওইটাতে করে জমজমের পানি খাই, বা ওইটা আমরা এই কাজে ইউজ করি, যে খারাপ লাগলে বা যদি যে কোনো কারণে আমরা জমজমের পানিটা ওই বাটি দিয়ে খাওয়ার চেষ্টা করি। এমনি আমাদের মানে ভাল লাগে ওই ইয়াটাতে, মানে বিশ্বাস ওইটাতে। তো সেই ক্ষেত্রে এইভাবেই ওইটার মধ্যে পানি নিয়ে আমার বোন চারকুল পরে আয়াতুল কুরসি পরে ওইটা ফু দিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করে, যে এরকম করতেছে কেন হঠাৎ। প্লাস হচ্ছে মানে কোনো মানে হঠাৎ করে মানে খুব হাইপার উনি করতেছে, কিন্তু কথা বলতে পারতেছে না, মানে স্ট্রোক করলে যেরকম হয়। তারপরে এরকম দেওয়ার চেষ্টা করি, এবং যখন শরীরে একটু ছিটানোর চেষ্টা করি তারপর থেকে মানে মুখ ছুটে যায়, ও বাবা গো মা গো, ঠিক আছে চলে যাচ্ছে, বা এরকম আমি পারতেছি না, খুব ব্যথা, ঠিক আছে এরকম মুখ করতেছে, আর চোখ টোক বড় হয়ে লাল উল্টা যাচ্ছে। এতক্ষণ চোখ বন্ধ ছিল, চোখ খুলতে পারছে না, চোখ উল্টা যাচ্ছে। তার আর হচ্ছে মানে ওনারা আমি আমার বোন আমরা 2-3 জন মিলে ধরে রাখতে পারতেছি না, মানে উনি মানে পেটের দিক থেকে বুকের দিকে উঠে বসে যাচ্ছে, গড়ায় পড়ে যাচ্ছে খাটের থেকে। তার একটু পরে তখন তো অলরেডি সূরা ইয়াসিন পড়তেছিল তখন আমার বোন, তারপরে আমি আমার বোন, আমরা দুজনই আর কি চারকুল তারপরে আয়াতুল কুরসি পড়ি, এবং পরে যখন ওনার 2 কানের পাশে 3টা তালি দেই, তারপরে আস্তে আস্তে মানে ওনার মানে এই জ্বালা পড়া বা ওনার অস্থিরতা আস্তে আস্তে কমে গিয়ে আস্তে করে উনি মানে ঠান্ডা হয়ে ঘুমায় যাওয়ার পরে এর মধ্যে আমরা আমাদের পাশে তখন শুক্রবার ছিল, তো সেই ক্ষেত্রে সব আশেপাশের ফার্মেসিগুলো বন্ধ ছিল। আমাদের পরিচিত একটা মানে এমবিবিএস করা ডাক্তার ছিল, ওনাকে নিয়ে এসে চেক আপ করালাম যে কোনো প্রবলেম কিনা, বা বিপি কেমন বা ব্লাড প্রেশার কেমন আছে, সবকিছু উনি চেক করলো, সবকিছু অ্যাজ ওয়েল ফাইনাল, উনি ঘুমাচ্ছে। উনি ভ্যাজি আসলে কি আমরা বললাম যে না সকালে একটু এরকম প্রবলেম হয়েছিল, একটু মানে অস্থিরতা করতেছিল, এই জন্য আর কি এখন একটু আগে না খেয়ে ঘুমায় গেছে, এই জন্য আর কি ভাই আপনাকে ডাক দিয়ে আনা হয়েছে। তারপরে আপু উঠলো বিকেলের দিকে উঠার পরে তার শরীরে অনেক ব্যথা, এবং মানে আপুরা যখন ওনার গাটা চেক করলো তখন দেখলো পিঠের মধ্যে ছোট ছোট বাচ্চার অনেকগুলো থাপ্পড় দিয়ে যেরকম চাক হয়ে থাকে এরকম কয়েকটা দাগ।
আর হচ্ছে আপুরে তেমন আর তখন কিছু বলা হয় নাই। তারপরে যখন আপু একটু ঠান্ডা হলো, ভাত টাত খাওয়ানোর পরে আপুকে জিজ্ঞেস করা হলো যে মানে কি তোমার কি কোনো সমস্যা হয়েছিল বা কি হয়েছিল, মানে কোনো প্রবলেম হয়েছিল। তখন উনি বললো যে এরকম তেমন তো আমার কাছে তেমন কোনো প্রবলেম হয়নি, বাট আমি যেটা দেখলাম যে ফারদিন বাসায় এসে দৌড়ায় এসে খালামণি বেলা ধরার জন্য যখন আসতেছিল, একটু পরে যখনই মানে একটু ক্লোজ দিকে আসতেছিল তখনই আর কি দেখলো যে ফারদিনের মতনই বয়সী, মাথাটা বড়, একটা বামুন টাইপের কিছু একটা মানে ওনার কাছে দৌড়ায় আসলো। ঠিক আছে, মানে আস্তে আস্তে দেখলো যে এরকম আসলো, এবং যতই কাছে আসলো, কাছে আসার পরে একটা বাতাস লাগলো ওনার শুধু। তারপর থেকে আর ওনার কিছু মনে নেই। আর হচ্ছে তারপরে আমাদের তখন মনে আসলো যে আপু তো কিছু একটা লেখছিল, কিছু দাগাইছিল, দেখি কি আছে ওইটার মধ্যে লেখা ছিল যে এরকম মানে আমাদের ফ্যামিলিতে ফুয়াদের অনেক বিপদ, মানে আমার অনেক বিপদ, ঘরে 4 কোণা আজান দাও, আর হচ্ছে বাচ্চার পকেটে একটা তাবিজ। ঠিক আছে, এই টাইপের কিছু একটা ছিল, এই টাইপের একটা ভাঙা লেখা ছিল বা হাত দিয়ে। তারপরে যা আমার ভাইগনার তো দুপুরবেলা গোসল করানো হয়েছে, যেই কাপড়টা ময়লা ছিল সেই কাপড়টার ঠিকই ওই প্যান্টের পকেটে যা দেখি ওই তাবিজটা, যেটা আমি ফেলে দিয়েছিলাম। তারপরে আমি বুঝছি যে এই তাবিজটার কারণে বা হয়তো ভর দুপুরের কারণে কিছু একটা আসছিল ওই কবুতরটার মাধ্যমে। তো আমি ওই তাবিজটা নিয়ে পুরায় ফেলার পর পরের দিন আমি যখন ছাদে যাই দেখি যে ওই কবুতরটা কোনো প্রবলেম ছাড়া, কোনো ব্লিডিং নাই, কোনো মানে কোনো ইঁদুর বা বিড়াল বা কাক কোনো কিছুর অ্যাটাক ছাড়াই কবুতরটা মরে পড়ে আছে। এখন এই হচ্ছে আমার ঘটনা ছিল, বাট এরপরে তার আমার কোনো প্রবলেম হয়নি। বাট এই ঘটনাটা শেয়ার করার মানে মূল কারণ হচ্ছে যে আমরা মাঝে মধ্যে রাস্তা থেকে বা হচ্ছে দেখি যে আমাদের বাড়ির আঙিনায় বিভিন্ন পাখি, কাক, তারপর বিড়াল এগুলো আসে, আমরা অনেক বাজেভাবে ট্রিট করি। সো আমাদের একটু বুঝে শুনে বা আমাদের ব্যাপারগুলো একটু চিন্তা ভাবনা করে আমাদের করা উচিত। এই ছিল মানে আপনি বলতে চাচ্ছেন যে এদের সাথে অনেক কিছু অনেক সময় আমাদের জি, জি, বাসায় জি, ঢুকে পড়ে। জি, থ্যাংক ইউ thank সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এখানে এসে ঘটনা শেয়ার করার জন্য।